তো আজকে চলে এসেছি একটা খুব ইন্টারেস্টিং সূত্র নিয়ে, যার নাম হচ্ছে গিয়ে বয়েলের সূত্র। তোমরা বয়েলের সূত্র পড়েছো, তাই তো? কিন্তু বয়েলের সূত্র একটুখানি জাস্ট টেকনিক্যাল ব্যাপার আছে, যেগুলো কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে। কারণ তোমরা যদি সেই জিনিসটা বুঝে নাও তাহলে কিন্তু অনেকগুলো প্রশ্ন খুব ইজি হয়ে যাবে। যেমন দুই একটা প্রশ্ন আছে যে পুকুরের তল দেশে বুদবুদ আস্তে আস্তে উপর দিকে উঠলে বড় হয় কেন, বা একটি বেলুনের ভিতরে তোমার হচ্ছে গিয়ে ফু দিলে সেখানে কি হচ্ছে, চাপও বাড়ছে আয়তনও বাড়ছে, তাহলে বেলুনের এখানে ক্ষেত্রে কি বয়েলের সূত্র প্রযোজ্য হচ্ছে কিনা, বা এরকম হচ্ছে গিয়ে হটসের মানে হচ্ছে গিয়ে হাই থিঙ্কিং কিন্তু কিছু প্রশ্ন থাকে যেগুলো কিন্তু বয়েলের সূত্র কাজে লাগে। তো দেখা যাক ফার্স্ট সূত্রটা কি বলেছে। তো সূত্রটা তোমরা জানো কি বলেছে, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন গ্যাসটি চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিণত হয়, তাই তো? তাহলে একদম ইজি, মুখস্থ করা খুব ইজি। কিন্তু এখানে কিন্তু কিছু কি টার্ম আছে যেগুলো ভালো করে তোমাদের বুঝতে হবে। ফার্স্ট কি বলেছে দেখো, স্থির উষ্ণতা। আরেকটা কি বলেছে, নির্দিষ্ট ভর। আরেকটা কি বলেছে, গ্যাসের আয়তন। আর লাস্ট হচ্ছে কি চাপ। এই চারটে কিন্তু আমাদের কি পয়েন্ট আছে, এই চারটে কি পয়েন্ট আমাদের ভালো করে বুঝতে হবে। ফার্স্ট আমাদের যে কি পয়েন্ট আছে সেটা কি, সেটা হচ্ছে কি উষ্ণতা, তাই তো? ফার্স্ট আমাদের কি পয়েন্ট, কি বলেছে, স্থির উষ্ণতা। আচ্ছা, উষ্ণতা মানে কি? উষ্ণতা তো আমরা সবাই জানো, টেম্পারেচার, তাই তো? বর্তমানে আমার ঘরে যে উষ্ণতাটা রয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস হোক, 30 ডিগ্রি সেলসিয়াস হোক, 15 ডিগ্রি সেলসিয়াস হোক, সেটাকে আমরা কি বলি, উষ্ণতা বলি, তাই তো? তো সেই উষ্ণতাটা কি থাকবে, আমাদের স্থির থাকবে। আরেকটা কি বলেছে, ভর। আচ্ছা, এই ভরটা কি বলে, তাই তো? এই ভর মানে কি? তাহলে ম্যাক্সিমাম আমার স্টুডেন্টরা ভর আর ওয়েটের মধ্যে কিন্তু কনফিউজ হয়ে যায়। ভর আর ওজন কিন্তু দুটো আলাদা জিনিস, তাই তো? তোমরা পড়েছো ক্লাস 7-এ, ক্লাস 8-এ বা ক্লাস 9-এ, প্রত্যেকবার কিন্তু তোমাদের ফিজিক্যাল সায়েন্সে বা জিওগ্রাফিতে কিন্তু কখনো কখনো কিন্তু এই ভর কথাটা কিন্তু পেয়েছো, তাই তো? এই ভরটা কি? তাহলে ফার্স্ট হচ্ছে একটা জিনিস হয় ভর, একটা হয় কিন্তু ওজন। ভরটা কি, ধরুন একটা বস্তু, এই একটা বাক্স আছে, ঠিক আছে? একটা কাঠের বাক্স আছে, এই একটা কাঠের বাক্স আছে। তাহলে এই কাঠের বাক্সটা কি, তোমার ভিতরে তোমার যা উপাদান আছে, ধরুন হচ্ছে এই বাক্সের ভিতরে তোমার কি আছে, আপেল ভরা আছে, ঠিক আছে? তাহলে এই বাক্সের ভিতরে যা উপাদান আছে বা যে পরিমাণের মধ্যে তোমার হচ্ছে সলিড পদার্থ আছে, এটাকে কি বলবো আমরা, ভর বলবো, ঠিক আছে? আবার বোঝাচ্ছি, ধরুন এই কাঠের বাক্সের ভিতরে তোমার যত আপেল আছে বা যাই থাকুক, এর মধ্যে টোটাল যা উপাদান আছে, এটা টোটালটাকে আমরা কি বলবো, এর ভর বলবো। ওজন কি, ওজন হচ্ছে গিয়ে এই যে তোমার যে টোটাল যে ভিতরে তোমার যে বস্তু আছে, এই বস্তুটাকে পৃথিবী যে বল দ্বারা নিজের দিকে আকর্ষণ করে তাকে কিন্তু কি বলে, ওজন বলে। এই জন্য দেখবে হচ্ছে গিয়ে কোনো বস্তুর ওজন পৃথিবীতে এক কিন্তু চাঁদে আলাদা, তাই তো? ধরে নাও একটা বস্তুর ওজন যদি পৃথিবীতে 60 কেজি হয়, তাহলে সেটা চাঁদে গিয়ে কত হয়ে যায়, 10 কেজি হয়ে যায়। কেন? কারণ হচ্ছে গিয়ে এইখানে কিন্তু ওজনটা চেঞ্জ হচ্ছে, মানে হচ্ছে গিয়ে পৃথিবীর অভিকর্ষ বল আর চাঁদের অভিকর্ষ বল আলাদা, তাই তো? তাই জন্য কিন্তু কোনো বস্তুর ওজন পৃথিবীতে একটা হবে কিন্তু চাঁদে গিয়ে কিন্তু আলাদা হয়ে যাবে। ধরে নাও এই যে আমি কাঠের বাক্সটা, এই আপেল ভর্তি বাক্সটা পৃথিবীতে আমি মাপলাম, দেখলাম কত, 60 কেজি হচ্ছে, তাই তো? এবার আমি এটাকেই নিয়ে চলে গেলাম চাঁদে, তাহলে চাঁদে গিয়ে কী হবে, এটা ওয়েট হয়ে যাবে কিন্তু 10 কেজি, তাই তো? তাহলে এর মধ্যে কি আমি কোনো আপেল বের করেছি, করিনি। তাহলে কি হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ওজন চেঞ্জ হচ্ছে, ভর কিন্তু চেঞ্জ হচ্ছে না। মানে যে পরিমাণ উপাদান থাকবে তাকে কিন্তু আমরা কি বলবো, ভর বলবো। আর ওজনটা কি বলবো, ওজনটা হচ্ছে গিয়ে পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে তার দিকে আকর্ষণ করছে সেটাকে আমরা ওজন বলবো। তাহলে এইখানে কিন্তু আমাদের কিন্তু কি বলেছে, ভর বলেছে। তাহলে বোঝা গেল, ফার্স্ট আমাদের উষ্ণতা, তারপর কিন্তু ভর। এবার চলে আসো আয়তন। আয়তন মানে কি, আয়তন মানে ধরে নেওয়া হচ্ছে গিয়ে একটা, এই বাক্সটাই ধরে নাও একটা টেবিল আছে, এই টেবিলের উপরে আমি বাক্সটা নিচে রাখলাম, তাহলে এই বাক্সটা এই টেবিলের উপরে যে জায়গাটা জুড়ে রইল সেই জায়গাটাকে কি বলবো, আমি এই বাক্সটার আয়তন। বোঝাতে পারলাম? আবার বোঝাচ্ছি, কোনো বস্তু কোনো জায়গার উপর যতটা জায়গা জুড়ে থাকে, যতটা জায়গা নিয়ে থাকে, তাকে কি বলবো, আমি তার আয়তন বলবো। তাহলে উষ্ণতা বুঝতে পারলে, ভর বুঝতে পারলে, আশা করি আয়তনও বুঝতে পারলে। লাস্ট চলে আসা হচ্ছে গিয়ে চাপ। চাপ কি, চাপ হচ্ছে গিয়ে কোনো বস্তুর ওপর, ঠিক আছে, কোনো বস্তুর নির্দিষ্ট ক্ষেত্রফলের ওপর বায়ু দ্বারা যে পরিমাণে বল প্রয়োগ করা হয় তাকে কি বলবো, আমি এর চাপ বলবো।
বোঝা গেল? আবার বোঝাচ্ছি, কোনো বস্তুর ওপর বায়ু দ্বারা নির্দিষ্ট ক্ষেত্রফলের ওপর যে পরিমাণে বল প্রয়োগ করা হয় তাকে কি বলবো? আমি তার চাপ বলবো। ঠিক আছে, তো আশা করি তোমরা চাপটা বুঝতে পারলে, তাই তো? তাহলে উষ্ণতা, ভর, আয়তন, চাপ চারটেই বুঝতে পারলে। উষ্ণতা কি? বর্তমান টেম্পারেচার। ভর কি? কোনো বস্তুর উপরে নির্দিষ্ট যে উপাদান থাকে তাকে কি বলে? ভর। আয়তন কি? যতটা সেই বস্তুটা জায়গা জুড়ে থাকে তাকে বলে আয়তন। আর চাপ কি? তার উপরে বায়ু যে পরিমাণে বল প্রয়োগ করে নির্দিষ্ট ক্ষেত্রফলের উপরে তাকে কি বলবো? আমি চাপ বলবো। বোঝা গেলো চারটে জিনিস। এবার আমরা চলে আসি সূত্রে। এবার সূত্রে কি বলেছে? আমাদের সূত্রে বলেছে হচ্ছে গিয়ে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের, মাথায় রাখবে আমাদের বয়েলের সূত্রে কিন্তু একমাত্র কোনো জিনিসের কথা বলা হলে সেটা কিন্তু গ্যাসের কথা বলা হয়েছে, তাই তো? আমাদের তিনটে টোটাল কিন্তু অবস্থার পরিবর্তনের কথা আমরা জানি, তাই তো? একটা হচ্ছে গিয়ে কঠিন, একটা হচ্ছে গিয়ে তরল, একটা হচ্ছে গিয়ে গ্যাস। তাহলে মাথায় রাখবে বয়েলের সূত্র কিন্তু শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য হবে, বাকি দুটো কিন্তু অবস্থার ক্ষেত্রে কিন্তু সাধারণ ক্ষেত্রে প্রযোজ্য হয় না। ঠিক আছে, আমরা চেষ্টা করি মাঝে মাঝে ইউজ করার, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমাদের বয়েলের সূত্র কোথায় প্রযোজ্য হয়? শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে। তাহলে বলেছে যদি উষ্ণতা স্থির থাকে, মানে স্থির মানে কি? কনস্ট্যান্ট থাকবে। মানে ধরে নাও একটা ঘর, এই একটা ঘরের ভিতরে আমি ধরে হচ্ছে গিয়ে কী করলাম? উষ্ণতা স্থির রেখে দিলাম, 20 ডিগ্রি সেলসিয়াস আছে, 20 ডিগ্রি সেলসিয়াসই রেখে দিলাম। মানে ধর হচ্ছে গিয়ে পুরোটা হচ্ছে গিয়ে একটা বায়ু নিরুদ্ধ ঘর করে দিলাম, যেখানে কি হবে? উষ্ণতা না চেঞ্জ হবে, না বাড়বে না কমবে। তাহলে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভর, এবং ধরুন হচ্ছে কি ঘরের ভিতরে কিছুটা গ্যাস আছে, ঠিক আছে? এবং সেই গ্যাসটা কী করলাম? আমি বায়ু নিরুদ্ধ করে দিলাম। তার মানে হচ্ছে গিয়ে বাইরে থেকে আর কোনো রকমের বায়ুর ভিতরে ঢুকতে পারবে না, বা এখান থেকে বায়ু বেরোতে পারবে না। তাহলে স্থির উষ্ণতা হয়ে গেল এবং স্থির নির্দিষ্ট ভর হয়ে গেল। এবার এইখানে ধরুন কিছু মেশিন আছে, সেই মেশিন দিয়ে আমি কী করলাম? গ্যাসের আয়তন আর চাপ চেঞ্জ করলাম। মানে ধরুন হচ্ছে গিয়ে যদি আমি ধরুন হচ্ছে গিয়ে এই দেয়ালগুলো আছে, এই দেয়ালগুলো যদি তুমি মুভ করতে পারি, মানে ধরুন হচ্ছে দেয়ালটাকে যদি এখানে ছিল আগে, আমি দেয়ালটাকে একটু সরিয়ে দিলাম, ঠিক আছে? দেয়ালটা আমি একটু সরিয়ে দিলাম, তাহলে কি হবে? আমি একটা চাপ প্রয়োগ করছি, তাই তো? তো চাপ প্রয়োগ করলে কি হচ্ছে? চাপ প্রয়োগ করলে কিন্তু গ্যাসের আয়তনগুলো কমে যাবে। মানে কি? গ্যাসটা আগে এই এতটা জায়গা জুড়ে ছিল, এবার কি হচ্ছে? গ্যাসের আয়তনটা আস্তে আস্তে কমছে। তাহলে কি হচ্ছে? চাপ বাড়ালে কি হচ্ছে? গ্যাসের আয়তনটা কমবে। উল্টো করলাম, ধরুন হচ্ছে গিয়ে দেয়ালটা এই ছিল আগে, এবার যদি আমি আয়তন দেয়ালটাকে একটু সরিয়ে দিই, মানে একটু ধরুন হচ্ছে গিয়ে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিলে কি হবে? এই গ্যাসগুলো আগে যতটা এই পর্যন্ত ছিল, গ্যাসগুলো এবার এদিকে চলে আসবে, এদিকে চলে আসবে, তাই তো? তো এদিকে চলে আসলে কি হলো? গ্যাসের আয়তনটা বেড়ে গেল। এবার গ্যাসের আয়তন বেড়ে গেলে কি হবে? গ্যাসের চাপটা কমে যাবে। তাহলে কি হচ্ছে? ভি, গ্যাসের আয়তনকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। তাহলে ভি বাড়লে কি হবে? চাপ কমবে। চাপ বাড়লে কি হবে? ভি কমবে। তাহলে কি হয়? ব্যস্তানুপাতে পড়তে হয়। ব্যস্তানুপাতে মানে কি? 1 দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে যখনই আয়তন বাড়বে চাপ কমবে, যখন চাপ বাড়বে তখন আয়তন কমবে। এটাই কিন্তু বয়েল বলে গেছে। এইবার বয়েলের সূত্রের আমাদের আরেকটা কিন্তু প্রশ্ন দেয়, সেটা কি? গাণিতিক ব্যাখ্যা, তাই তো? তাহলে আমাদের কিন্তু পরীক্ষার সময় দুটো প্রশ্ন একসঙ্গে দেয় অনেক সময়, যে বয়েলের সূত্রটি লেখো এবং ওর গাণিতিক ব্যাখ্যাটা দাও। তো গাণিতিক ব্যাখ্যা বলে কি করবে? তো ফার্স্ট গাণিতিক ব্যাখ্যা বলে লেখো, গাণিতিক ব্যাখ্যা। তো গাণিতিক ব্যাখ্যা কি লিখবো? যে ধরি স্থির উষ্ণতায়, যেটা আছে সেটাই লিখবো, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ভি এবং চাপ পি। ঠিক আছে, তাহলে আমাদের সাধারণত ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু আমরা আয়তনটাকে ভি দিয়ে প্রকাশ করি এবং চাপটাকে কি দিয়ে প্রকাশ করি? পি দিয়ে। কারণ ভি মানে হচ্ছে ভলিউম আর চাপ মানে হচ্ছে প্রেশার, তাই তো? এই জন্য আমরা ফার্স্ট যে ইনিশিয়ালটা থাকে সেটাতে প্রকাশ করি, ভলিউমের ভি দিয়ে আর প্রেশারের পি দিয়ে। তো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? বয়েলের সূত্র অনুযায়ী, বয়েলের সূত্র অনুযায়ী কি বলতে পারি? বয়েলের সূত্র অনুযায়ী বলেছে আয়তন কি হয়? চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পড়তে হয়। তাহলে আমি বলতে পারি ভি পি, এদের অনুপাত সাইন দিয়ে দাও, অনুপাত সাইন হচ্ছে এটা। এবার দেখো কি বলেছে? ব্যস্ত অনুপাতে, তাহলে নিশ্চয়ই সমানুপাতে 1 পি হবে না, তাই তো? এটা কি হবে? 1/p হবে, কিন্তু 1/p। বোঝাতে পারলাম?
ব্যস্ত অনুপাত বলেছে তাই জন্য কী হবে 1/p। যদি সমানুপাত বলতো তাহলে কী করতাম, তখন কিন্তু আমি পি বসাতাম। ব্যস্ত অনুপাত বললে কী করবো আমরা, জাস্ট উপরে 1 দিয়ে ভাগ করে দেবো। এটা কী করবো, 1 দিয়ে ভাগ করে দেবো। এবার দেখো আমাদের কিন্তু এই ইকুয়েশনটা অনুপাতে রাখলেও চলবে না, তাহলে এই আমরা অনুপাত চিহ্নটা সরিয়ে দিই। তাহলে আমরা বলতে পারি ভি, এই অনুপাত চিহ্ন সরিয়ে দিলে কী হবে, এখানে আমাদের ইকুয়াল টু চলে আসবে। আর যেহেতু অনুপাত চিহ্ন সরিয়ে দিচ্ছি তাই জন্য এটা আমাদের ধ্রুবক আনতে হবে। সেই ধ্রুবকটার নাম কি, আমি কে ধরলাম। তো ধরলাম এখানে কে হলো আনুপাতিক ধ্রুবক, আনুপাতিক ধ্রুবক। বোঝা গেল? তো এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে বলতে পারি হচ্ছে গিয়ে পিভি ইকুয়াল টু কে। তো এইটা হচ্ছে গিয়ে বয়েলের গাণিতিক রূপ। এই পর্যন্ত কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষার সময় মিনিমাম করে আসতে হবে। এরপরে আরও একটা লাইন আমরা এক্সট্রা করতে পারি, সেটা কি, এটা আমি এই সাইডে করে দিচ্ছি যে অতএব এবার গ্যাসের চাপ P1 হলে আয়তন V1 এবং গ্যাসের চাপ P2 হলে আয়তন V2। তখন অতএব তখন বয়েলের সূত্র অনুযায়ী কী হবে, তখন বয়েলের সূত্র অনুযায়ী হয়ে হচ্ছে কি আমরা এটাই ইউজ করব। জাস্ট কী হবে দেখো, আমরা কি দেখতে পাচ্ছি, একবার হবে P1 V1 ইকুয়াল টু K1 ধরি, একটা হচ্ছে গিয়ে P2 V2 ইকুয়াল টু K2 ধরি, তাই তো? তাহলে এই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ, এটাও ধ্রুবক এটাও ধ্রুবক, তাই তো? তাহলে আমরা বলতে পারি অতএব P1 V1 ইকুয়াল টু P2 V2, তাই তো? তোমাদের বইয়ে কিন্তু এই K1টা K2টা ধরে দেখায়নি, তাই জন্য তোমাদের কনফিউজ হয়ে যাচ্ছ যে P1 V1 ইকুয়াল টু P2 V2 কেন আসলো। তাহলে কি দেখো, প্রথমবার যখন চাপ P1 আর V1 ছিল তখন আমরা বলতে পারি এই সূত্র থেকে P1 V1 ইকুয়াল টু K1। পরের বার যখন আমাদের চাপ P2 V2 হলো তখন বলতে পারি P2 V2 ইকুয়াল টু K2। এইবার কি, এটা ধ্রুবক এটা ধ্রুবক, তাহলে আমরা বলতে পারি যে দুটো যখন ধ্রুবক রয়েই আছে তাহলে বলতে পারি P1 V1 ইকুয়াল টু P2 V2। এটা আমরা কি করলাম, তুলনা করলাম, তাই তো? ক্লাস 9 তোমরা তুলনামূলক পদ্ধতি ইউজ করেছো, তো তুলনা করে আমরা বলতে পারি P1 V1 ইকুয়াল টু P2 V2। এটা কিন্তু হচ্ছে আমাদের ফাইনাল গাণিতিক রূপ, ঠিক আছে? এটা হচ্ছে কি ফাইনাল গাণিতিক রূপ, যেখান থেকে কিন্তু তোমাদের ম্যাথও দেয় কিন্তু, ঠিক আছে? পরীক্ষার সময় তুমি যদি ম্যাথ করতে বলে তাহলে কিন্তু এই সূত্রটা আমাদের ইউজ করতে লাগে। তো আশা করি তোমরা বয়েলের সূত্রের গাণিতিক রূপটা বুঝতে পেরেছো। এবার আরও দুটো কনসেপ্ট আছে, সেই দুটো কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু তোমাদের পুরো বয়েলের সূত্র থেকে যা পরীক্ষার প্রশ্ন আসবে সব করে আসতে পারবে। এইবার তোমাদের মাথায় কিন্তু এই প্রশ্নটা চলে এসছে যে আগে আমি এখানে K1 ইকুয়াল টু K2 কী করে এক বলে দিলাম, তাই তো? এই ধ্রুবকটা আমি কী করে এক বলে দিলাম? তো যেহেতু ওখানে প্রেসার আলাদা, ভলিউম আলাদা, মানে হচ্ছে চাপ আলাদা, আয়তন আলাদা, তাহলে এই K1টা আলাদা হবে K2টা আলাদা হবে, এটা তোমাদের মাথায় প্রশ্ন চলে আসতেই পারে। এবার আমি দেখো একটা ডায়াগ্রাম দিয়ে আবার দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। ধরে নাও এই একটা ঘর, ঠিক আছে? এই ঘরে আমাদের চাপ ধরে নেওয়া হচ্ছে P1 আর আয়তন ধরে হচ্ছে গিয়ে V1 ছিল। আর এইখানে আমাদের উষ্ণতা যেটাকে T দিয়ে প্রকাশ করছি আর ভর যেটাকে M দিয়ে প্রকাশ করছি, এটা কি হবে, স্থিতি থাকবে। বলেছিলাম যে আমাদের ঘরটার ভিতরে কি থাকবে, উষ্ণতা আর ভরটা কিন্তু আমি চেঞ্জ করব না। এইবার এই যে দেয়ালগুলো আছে এই দেয়ালগুলো কি বললাম, মুভেবল, মানে আমরা এটাকে সরাতে পারবো, বাড়াতে পারবো, কমাতে পারবো। যদি আমি এটাকে বাড়িয়ে বা কমিয়ে যাই করি তখন হচ্ছে কি আমি দেয়ালটাকে বাড়িয়ে একটুখানি আমি এদিকে বাড়িয়ে দিলাম, তো বাড়িয়ে দিলে কি হবে, গ্যাসগুলো এদিকে চলে আসবে, তার ফলে কি হবে, আয়তনটা চেঞ্জ হয়ে বা বেড়ে V2 হয়ে যাবে। এবার আমরা জানি আয়তন বাড়লে কি হবে, চাপটা কমে যাবে, তো চাপটা কমে কত হয়ে গেল, P2 হয়ে যাবে। কিন্তু এই টেম্পারেচারেরটা আর এই যে ভরটা এটা তো আমি চেঞ্জ করছি না, এটা তো আমার যেরকম ছিল প্রথম থেকে সেরকমই থাকবে। তার ক্ষেত্রে কি হবে, এই ঘরের ক্ষেত্রে আমাদের যে কনস্ট্যান্ট K আর এই ঘরের কনস্ট্যান্ট যে আমাদের K, এই দুটো কিন্তু সেমই হবে। তাই জন্য কিন্তু এই K1টা আর এই K2টা এই দুটো সমান হবে। তাই জন্য কিন্তু আমরা বলতে পারি K1 ইকুয়াল টু কিন্তু K2। এইবার তোমাদের কিন্তু দুটো আরও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে বয়েলের সূত্র রিলেটেডই। ফার্স্ট হচ্ছে গিয়ে যে একটা পুকুরের তল দেশে একটা বুদবুদ ফার্স্টে ছোটো থাকে,
এটা যত উপরের দিকে আসে তত কী হয় বড় হতে থাকে, তাই তো, যত উপরের দিকে আসে বড় হতে থাকে। তো যারা মাছ ধরেছে তারাই ব্যাপারটা কিন্তু ভালো বুঝবে, দেখবে যখন মাছ নিচে থাকে তখন কি উপর দিকে কিন্তু কি আসে বাবল উঠে আসে, তাই তো। বা যারা সাঁতার কাটে, যারা জলের তলায় গিয়ে সাঁতার কাটে, তারা যদি মুখ থেকে বাবল ছাড়ে তাহলে সেটা কি হয় যত উপরের দিকে উঠে আসে তত কিন্তু সেটা কি হয় বড় হয়ে যায়। তো এইখানে কিন্তু আমাদের বয়েলের সূত্র কাজে আসছে। মাথা রাখবে এই যে বাবলটা, এই বাবলটার ভিতরে কী আছে গ্যাস, তাই তো, হাওয়া আছে। তাহলে ফার্স্ট এই বাবলটা জলের তলায় ছোট থাকে, যত উপরের দিকে আসে বড় কেন হয় ভাবো, ভালো করে বোঝো যে এইখানে যখন তোমার জলের তলায় ফার্স্ট বাবলটা যখন ছাড়লে তখন কি আছে এই যে জলের প্রেশারটা, মানে হচ্ছে এর ভিতরে যে বায়ুটা আছে, জলের ভিতরে যে বায়ুটা আছে সব থেকে বেশি, তাই তো। যখন ধরো তুমি এখানে সাঁতার কাটছো, এখানে যখন তুমি সাঁতার কাটছো এখান থেকে বাবল ছাড়লে তখন জলের প্রেশারটা কি সব থেকে বেশি। তাই জলের প্রেশার বেশি হলে কি হবে আমরা জানি, তা আমরা কি জানি, আমরা জানি গ্যাসের চাপ পি যদি বেশি হয় তখন আয়তন কী হবে অটোমেটিক কমে যাবে, তখন আয়তনটা কমবে। তাহলে এখানে আমাদের প্রেশার বেশি ছিল, তাই জন্য কিন্তু এই বাবলের যে আয়তনটা ছিল এটা কম। এবার যত এটা উপরের দিকে উঠে আসছে তখন কি দেখো প্রেশার ফার্স্টে এতটা ছিল, এই পর্যন্ত প্রেশার দিচ্ছিল, যখন এই বাবলটা এইখানে আসলো তখন কী হলো প্রেশারটা একটু কমে গেল, এই এতটার মতো কম হয়ে গেল, তখন কী হবে বাবলটা একটু বড় হবে। যখন বাবলটা এইখানে আসলো তখন কী হলো প্রেশারটা আরও কমে গেল। এবার আমরা জানি যত প্রেশার কমবে তখন কী হবে আমার ভিটা বড় হবে, মানে আয়তন বাড়লে তখন কী হবে প্রেশার কমবে। তাহলে এখানে আমার আয়তনটা বাড়ছে, তার মানে কী আছে প্রেশারটা কমছে। যখন এটা একদম উপরের দিকে উঠে আসে তখন কী হয় প্রেশারটা আরও কমে যায়, তার ফলে কী হয় বাবলটা অনেক বড় হয়। তো এটাই কিন্তু আমাদের বইয়ে আছে, ঠিক আছে, এটাই কনসেপ্ট আছে মেনলি বইয়ে, কিন্তু ভাষাটা একটু কঠিন আছে, কিন্তু আইডিয়া কিন্তু এটাই, ঠিক আছে। যত উপরের দিকে উঠছে তত কী হচ্ছে চাপ কমছে, তাই জন্য আয়তনটা বাড়ছে। আরও একটা প্রশ্ন আছে যে একটা বেলুন আছে, ঠিক আছে, এই বেলুনের ভিতরে কী আছে দেখো, একটা এমনি জাস্ট বেলুন আছে, এই বেলুনের ভিতরে আমি হাওয়া দিলাম, ঠিক আছে, তো হাওয়া দিলে কী হচ্ছে বেলুনটা বড় হচ্ছে। ভালো করে বোঝো, যখন ফার্স্টে বেলুনটা ছিল এর ভিতরে কী ছিল না হাওয়া ছিল না, এবার আমি যখন হাওয়া দিলাম তখন কী হলো এর ভিতরে চাপটা বাড়লো, পিটা বেড়ে গেল, এবং পিটা বাড়ার সঙ্গে সঙ্গে কী হচ্ছে এর আয়তন যেটা ভি সেটাও বাড়ছে। তার মানে এখানে কিন্তু আমাদের কিন্তু আপাত দৃষ্টিতে দেখলে কী মনে হচ্ছে বয়েলের সূত্র মেনে চলছে না। তাহলে কি বয়েল কি এখানে ভুল করেছে? তাহলে বয়েলের কি এটা গিয়ে তোমার হচ্ছে গিয়ে মানে মিস্টেক হয়ে গেছে যে এইখানে তো বেলুনের ক্ষেত্রে কিন্তু বয়েলের সূত্র তাহলে প্রযোজ্য হয় না, তাহলে বয়েল নিশ্চয়ই এখানে ভুল করেছে মনে হবে। কিন্তু না, এখানে কিন্তু বয়েলের সূত্র কিন্তু লঙ্ঘিত হচ্ছে না। কেন লঙ্ঘিত হচ্ছে না দেখো, ফার্স্টেই বলেছিলাম বয়েলের সূত্র কখন কাজে আসবে যখন উষ্ণতা আর ভর সেম থাকবে। ভালো করে বোঝো, আমি এইমাত্র বোঝালাম ভর মানে কি একটা বস্তুর উপরে যা একটা বস্তুর মধ্যে যা উপাদান থাকবে। যখন একটা ফাঁকা বেলুন ছিল তখন এর ভিতরে কী ছিল এলাস্টিক ছিল, তাই তো, শুধুমাত্র এলাস্টিক ছিল এর এম। এবার যখন এর ভিতরে আমি যখন হাওয়া দিলাম তখন কি হলো শুধুমাত্র কিন্তু এর এই এলাস্টিকের এমটা রইল না, তখন কিন্তু আমার এমের সঙ্গে আমার ধরো হচ্ছে বায়ু যে আমি ফুটা দিলাম সেই ফুয়ের কিন্তু ভরটাও যোগ হলো, সেটাকে আমি M1 দিয়ে প্রকাশ করি। তখন হচ্ছে গিয়ে বেলুনের ভর আমি এম দিয়ে প্রকাশ করলাম, আমার যে হাওয়া দিলাম সেটাকে আমি M1 দিয়ে প্রকাশ করি। তাহলে কী হলো যখন আমি হাওয়া দিলাম তখন আমার টোটাল ভর কত হয়ে যাবে M প্লাস M1, মানে বেলুনের ভরটা, বেলুনের যে এলাস্টিকের ভরটা প্লাস হচ্ছে গিয়ে আমার মুখ দিয়ে যে আমি হাওয়াটা দিলাম তার ভরটা। তার ফলে কী হলো ভরটা আর নির্দিষ্ট রইল না, ভরটা কী হয়ে গেলো চেঞ্জ হয়ে গেল। আর যখনই ভর চেঞ্জ হয়ে যাবে বা উষ্ণতা চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু বয়েলের সূত্র কিন্তু আর কাজে আসবে না, তখন কিন্তু বয়েলের সূত্র প্রযোজ্য হওয়ার কথাই আসছে না, লঙ্ঘিত দূরের কথা। এই জন্য কিন্তু এখানে বয়েলের সূত্র কাজে আসছে না, তার ফলে আমরা বলতে পারি না যে বয়েলের সূত্র ভুল। তাহলে এই দুটোই কিন্তু প্রশ্ন ছিল যেখান থেকে কিন্তু আমাদের হর্সের প্রশ্ন আসে বা হচ্ছে কি উচ্চ চিন্তার প্রশ্ন আসে। আশা করি তোমরা বয়েলের সূত্রটা বুঝতে পেরেছো এবং যেটা বোঝালাম কনসেপ্টগুলো এগুলো আশা করি বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝে থাকো তাহলে কমেন্ট করে যেও, চেষ্টা করবো অন্য একটা ভিডিওর মাধ্যমে আবার বুঝিয়ে দেওয়ার।